খুবই সমসাময়িক এবং যুগান্তকারী একটি প্রশ্ন যে এই মুহূর্তে আসলে বাংলাদেশে ব্যাংকিং খাতে যে অস্থিরতা এবং অস্থিরতার যে কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে যে ব্যাংকিং খাতে মার্জার। বাংলাদেশে এই মুহূর্তে আসলে হট টপিকই বলা যেতে পারে যে এই ৫টি ব্যাংককে নিয়ে যে আসলে সিদ্ধান্তগুলো ক্রমান্বয়ে আমরা দেখতে হুম, পাচ্ছি সেটাই কিন্তু। আমরা এই মুহূর্তে আর কোনো সন্দেহের অবকাশ খুব বেশি দেখতে পাচ্ছি না। কারণ নিকট অতীতেই গত পরশুদিনই সম্ভবত যে উপদেষ্টা পরিষদে কিন্তু আসলে এই প্রস্তাবনাটি উঠেছিল এবং এই প্রস্তাবনাটা উপদেষ্টা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এরপরে বাংলাদেশ ব্যাংকের গঠিত কমিটির মাধ্যমে এটা রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি সেখানে একটি নতুন ব্যাংক গঠনের জন্য যে আবেদন, সে আবেদনটি করা হবে এবং সেখান থেকে যে নামটা সহ যাবে এবং সেই নামটা অনুমোদিত হওয়া সাপেক্ষেই তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক প্রক্রিয়া তো অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক প্রক্রিয়ার যে একটি আনুষ্ঠানিকতা সেটা হয়তো সেখান থেকে শুরু হবে। আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে মার্জারটা হবে কি হবে না, এটা কিন্তু অনেক আগে থেকেই কিন্তু আমরা আঁচ করতে পারছি। কারণটা হচ্ছে আপনার জেনে থাকার কথা, সেটা হচ্ছে যে ২০২৪ সালের ৫ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার, নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণের পরপরই কিন্তু প্রথম ধাপেই সম্ভবত, আমি যদি ভুল করে না থাকি, ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয় এবং সে সমস্ত ব্যাংকের স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে একটি নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়। ওই নতুন পরিচালনা পর্ষদের যারা ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন, তাদের নিয়োগপত্রে আসলে কিন্তু কোনো আসলে মেয়াদ উল্লেখ ছিল না। আমরা আচ্ছা। যতটুকু জানি যে আসলে স্বতন্ত্র পরিচালকরা তারা সাধারণত ৩ বছর মেয়াদের জন্য নিয়োগ লাভ করেন। হুম, কিন্তু এই সমস্ত ব্যাংকে কিন্তু আসলে ১ম এই যে নিয়োগপত্র দেওয়া হয় সেখানে আসলে নিয়োগের শর্তসমূহের মধ্যে এখানে মেয়াদটা অনুল্লেখ ছিল। সেখান থেকে আমরা ধরে নিচ্ছিলাম যে হয়তো যেকোনো সময়ই হয়তো এই, বিশেষ করে যে পুনর্গঠিত পরিচালনা পর্ষদ যাদের, যে সমস্ত ব্যাংকের কথা, তাদের হয়তো একীভূত করার সিদ্ধান্ত আসতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে একীভূত করার সিদ্ধান্ত, এটা কিন্তু গভর্নর মহোদয় টাইম টু টাইম বলেই আসছেন। হুম, তিনি তার দায়িত্ব গ্রহণের পর থেকেই কিন্তু হুম, বলছিলেন যে বাংলাদেশে এই মুহূর্তে ওই সময়কাল থেকে যে হুম, ইসলামী ব্যাংক বাংলাদেশ আইবিবিএল নামে হুম, সমধিক পরিচিত বলে, সেই ব্যাংকটির একটি সমান্তরাল আরেকটি ইসলামী ব্যাংক গঠন করা যায় কি না। এখন তার হাতে তো একটা নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া এটাও সম্ভব ছিল, কিন্তু যেটা দেখা গেল যে যে সমস্ত ব্যাংক দুর্দশাগ্রস্ত, এই দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংকগুলোর হচ্ছে মানে আধিক্য দেখা যাচ্ছে। হুম, তো সুতরাং এই দুর্বল, দুর্দশাগ্রস্ত, তারল্য সংকটে জর্জরিত ব্যাংকসমূহ, বিশেষ করে ইসলামী ঘরানার এই ৫-৭টি ব্যাংককে নিয়ে হুম, নতুন আরেকটি ইসলামী ব্যাংক হবে, এরকম কিন্তু গভর্নর মহোদয় অনেক আগে থেকেই বলে আসছিলেন। তো সুতরাং আমরা ইতিমধ্যে বাংলাদেশ সরকার এবং হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ইতিপূর্বে কার্যকলাপ আমরা দেখতে পেয়েছি এবং মার্জার করা হবে বলেই কিন্তু, এটাকে সামনে রেখেই কিন্তু ব্যাংক রেজুলেশন অর্ডার যেটা ২০২৫ সেটা কিন্তু করা হুম। হয়েছে এবং আহ, এ সমস্ত কিছুই, যে কর্মপরিকল্পনা, সমস্ত কিছুকেই কিন্তু আসলে এই মার্জার প্রক্রিয়াটাকে সামনে রেখে কিন্তু করা হচ্ছে। সুতরাং ওকে। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে জি। মার্জার সব হবে কি হবে না, এটা আসলে প্রশ্নাতীত একটি বিষয়। হ্যাঁ, মানে এখানে সন্দেহের অবকাশ নেই, মার্জার হবে। কিন্তু প্রশ্নটা এইজন্য এসেছে, অক্টোবরের মাঝামাঝি এখন। জি, আর কিছুদিন পর নভেম্বর, ডিসেম্বর, মানে হাতে সময় খুব কম। একটা কোম্পানি প্রতিষ্ঠা করতে হবে, তারপরে ব্যাংকটাকে প্রতিষ্ঠা করতে হবে। এখানে য যে ৫ টা ব্যাংকে নিয়ে আসা হয়েছে, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম এবং সোশ্যাল ইসলামী। এই ৫ টা ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলোকে ক্লোজ করতে হবে, নতুন ব্রাঞ্চ ওপেন করতে হবে। মানে এখানে কিন্তু হিউজ ওয়ার্ক, মানে যে পরিমাণ কাজ সে পরিমাণ কাজ সম্পাদন করতে হয়তোবা মানে আইন তৈরি করে কাগজপত্র রেডি করতে, করতেই দেখা যাচ্ছে যে ১ বছরের বেশি সময় লেগেছে। আর বাস্তবায়ন, বাস্তবে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করতে আসলে কতদিন সময় লাগবে, এটা কিন্তু মানে পরিকল্পনার মধ্যে এক্সিট পরিকল্পনা থাকা উচিত বা আছে হয়তোবা। বাট সেইটা হচ্ছে বিষয় যে এত অল্প সময়ে কি এটা বাস্তবায়ন সম্ভব কিনা? এইজন্যই এই প্রশ্নটা এসেছিল যে মার্জার আসলেই কি হবে? না, এখানে আসলে আপনি যেটা জানতে চাচ্ছেন, আমি যতটুকু আপনার প্রশ্ন যদি বুঝতে পেরে থাকি, সেটা হচ্ছে যে সময় স্বল্পতা এবং কাজ, এখানে অনেক কাজ আছে। আসলে মূল কাজ হচ্ছে ২ টা। একটা হচ্ছে যে এই সমস্ত ব্যাংক যে সমস্ত ঋণ প্রদান করেছে, বিনিয়োগ করেছে, যেহেতু হুম, ইসলামী ঘরানার ব্যাংক, তারা বলে যে বিনিয়োগ করেছি, হুম, এই বিনিয়োগগুলো খেলাপি হয়ে গিয়েছে।
এটা মন্দ ঋণে বা ক্লাসিফাইড হয়ে গিয়েছে এবং অধিকাংশ ঋণ এগুলো আদায়যোগ্য নয়। এরকম একটি বাস্তবতায় এই ঋণগুলোকে পুনরুদ্ধার করা এটি হচ্ছে সর্বপ্রথম মানে সবচেয়ে বড় কাজ। আরেকটা বড় কাজ সেটা হচ্ছে আমানত আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা। আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য আসলে কি কি কাজ করতে হবে সেটাও পরে আমরা বলতে পারি, কিন্তু মাঝখানে আপনি যে বিষয়াবলীর অবতারণা করেছেন যে ব্রাঞ্চ ওপেন করা লাগবে বা জনবল এগুলা রিঅ্যালোকেশন করা লাগবে কিনা, আমার কাছে মনে হয় এগুলো কিন্তু করার কিন্তু দরকার নেই। কারণ এই সমস্ত ব্যাংকের ইতিমধ্যে কিন্তু যথেষ্ট শাখা উপশাখা আছে, যথেষ্ট জনবল আছে, অনেক ক্ষেত্রেই কিন্তু জনবলের আধিক্য আছে। তো সুতরাং নিকট ভবিষ্যতে যখন মার্জ হয়ে যাবে নতুন করে ব্রাঞ্চ ওপেন করতে হবে এরকম কিন্তু আমরা যে শুনতে পাচ্ছি না। বরঞ্চ এই 5টি ব্যাংকের দেখা যাচ্ছে একই বাজারে, মনে করেন কারণ বাজারের মতো একটি জায়গায় হয়তো এই ব্যাংক 5টা ব্যাংকের 5টা শাখা আছে, বরঞ্চ এখানে একটি শাখা রেখে আর 4টি শাখা হয়তো যে সমস্ত জায়গায় এই সমস্ত ব্যাংকের শাখা নাই সেখানে কিন্তু আসলে এগুলো স্থানান্তর মানে করতে হবে। স্থানান্তর করা যেতে এটাও একটা পারে। অনেক বড় কাজ, মানে চট করে ব্যাংকের শাখা একটা না স্থানান্তর সে তো করতে হলে বটেই, বেশ এটা একটা বৃহত্তর সময় কর্মযজ্ঞ, সাপেক্ষ ব্যাপার বলে মনে হয়। এটা